হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও হাজির হয়ে গেলাম শুধুমাত্র তোমাদের জন্য হাই স্কুল 2021 ড্রামার 6 নম্বর পর্ব নিয়ে। তো গাইস, তোমাদের মধ্যে অনেকেই আমার ভিডিও দেখো, কিন্তু 99% লোকই সাবস্ক্রাইব করো না। প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, যাতে আমি মোটিভেট হয়ে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ড্রামা নিয়ে আসতে পারি। তো আর বাড়তি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এর আগের পর্বে আমরা দেখেছিলাম জিউন ইউহানকে সে বার্গার শপের কিসের কথাটা মনে করিয়ে দেয়, আর ইউহান এই কিসের কথাটা শুনে একেবারে অবাক হয়ে যায়। আর এই পর্বের শুরুতেই আমরা ইউহান আর জিউকে একসাথে বসে কথা বলতে দেখি। তখন জিউ ইউহানকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো আগের মতো জিউনকে পছন্দ করো? এই কথাটা শুনে ইউহানের ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন আমরা দেখি ইউহান আর জিউন খুব ভালো বন্ধু ছিল, তারা সব সময় একসঙ্গে থাকতো। এমনকি একবার জিউন ইউহানকে লাভের আকৃতির একটা কার্টের বোর্ডে লেটার লিখে দেয়। এটা দেখে ইউহান ও জিউনের জন্য একই রকম একটি লাভের আকৃতির বোর্ডে রিপ্লাই লেটার লিখে রাখে, আর এর সাথে সে জিউনের জন্য একটি গিফট রেডি করে রেখেছিল। কিন্তু সেদিন জিউন আর ইউহানের মধ্যে ঝগড়া লেগে যায়, তাই ইউহান সেই গিফটটি আর কখনো জিউনকে দিতে পারেনি। এসব কথা মনে পড়ে যাওয়ায় বর্তমানে ফিরে এসেও ইউহান জিউর প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। এর পরের সিনে আমরা জিউনকে দেখতে পাই, যে রাতে ইউহানের বাড়িতে আসে। জিউন ইউহানকে বলে, আমি আবারও চেষ্টা করতে চাই। এটা শুনে ইউহানের মতো আমরাও ভাবতে থাকি জিউন আসলে কোন বিষয়ের কথা বলছে। ঠিক তখনই ইউহানের গ্র্যান্ডপা সেখানে এসে জিউনকে ওয়েলকাম জানায়। তখনই আমরা বুঝতে পারি জিউন আসলে আবার আগের মতো গ্র্যান্ডপার কাছ থেকে কাঠের কাজ শিখতে চায়। তাই এটা থেকে গ্র্যান্ডপা ইউহানকেও তাদের সঙ্গে জয়েন হতে বলে। প্রথমে ইউহান রাজি হতে চায় না, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। এরপর গ্র্যান্ডপা দুজনকে কাঠ মসৃণ করার কাজ শেখাতে শুরু করেন। জিউন মাত্র একবার দেখেই কাজটা শিখে ফেলে, কিন্তু ইউহান কিছুতেই ঠিকঠাক ভাবে করতে পারছিল না। তখন গ্র্যান্ডপা তাকে বলে, তোমাকে আগে বোর্ডটাকে ভালোভাবে অনুভব করতে শিখতে হবে। কিন্তু ইউহান তখনও কথাটা ঠিকঠাক ভাবে বুঝতে পারছিল না, তাই গ্র্যান্ডপা তাকে আরো প্র্যাকটিস করতে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি বিওলো স্কুল থেকে কাঠ কাটার প্র্যাকটিস করছে। ঠিক তখনই ইউংজু তার জন্য কিছু খাবার নিয়ে সেখানে আসে। এসে সে দেখতে পায় বিওলের হাতে আঘাত লেগেছে, তাই সে বিওলের হাতে ব্যান্ডেজ করে দেয় এবং তাকে বুঝিয়ে বলে সে কোথায় ভুল করছে। বিওল অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত কিছু কিভাবে জানো? ইউংজু তখন বলে, কারণ আমার বাবা একজন কাঠমিস্ত্রি ছিলেন। ছোটবেলায় তিনি আমাকে সব সময় নিজের সঙ্গে নিয়ে কাঠের কাজ করাতেন। এরপর বিওল খেয়াল করে ইউংজুর হাতেও আঘাতের দাগ রয়েছে, তাই সে জিজ্ঞেস করে, তোমার হাতে এটা কিভাবে লাগলো? ইয়ংজু উত্তর দেয়, আমি বাইক থেকে পড়ে গিয়েছিলাম। কিন্তু বিওল বুঝতে পারে আসল ঘটনা অন্য কিছু। ইয়ংজু তাকে সত্যিটা বলছে না, তাই সে আর বেশি কিছু জিজ্ঞেস করে না। এরপর আমরা আবার ইউহান আর জিউনের দৃশ্যে ফিরে আসি। দুজন তখনও বোর্ড মসৃণ করার প্র্যাকটিস করছিল। এক পর্যায়ে জিউন ইউহানকে বলে, তুমি তো এই কাজে একদমই পারফেক্ট নও। ইউহান তখন বলে, এসব কাজে আমার তেমন কোনো আগ্রহী নেই, কিন্তু এখন আমার কাছে আর কোনো উপায়ও নেই। জিউন তাকে সান্ত্বনা দিয়ে বলে, কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর জিউন বাড়ি যাওয়ার আগে গ্র্যান্ডপাকে বিদায় জানাতে আসে। ঠিক তখনই গ্র্যান্ডপার হঠাৎ বুকে ব্যথা শুরু হয়ে যায়। এতে জিউন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কিন্তু গ্র্যান্ডপা তাকে বলেন, তুমি বাড়ি চলে যাও, আমি ঠিক আছি। অনেকদিন পর কাঠের কাজ করেছি, তাই একটু ক্লান্ত লাগছে। জিউন তাকে বিশ্রাম নিতে বলে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন ইউহান ও জিউনকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তার সঙ্গে বের হয়, কিন্তু ইউহান এমন ভাবে আচরণ করে যেন তার জিউনের প্রতি কোনো ফিলিংসই নেই। সে যে জিউনের জন্য চিন্তা করেই এসেছে সেটা আর তাকে বুঝতে দেয় না। তবে জিউনের কাছে ইউহানের এই পার্সোনালিটিটা বেশ ভালো লাগে। তার মনে হয় ইউহান আসলে তার অনেক বেশি চিন্তা করে, শুধু নিজের অনুভূতিগুলো ঠিকঠাক ভাবে প্রকাশ করতে পারে না। অন্যদিকে ইয়ংজু বিওলকে বাস স্টপ পর্যন্ত পৌঁছে দিতে যায়। পথে দুজনের কথা হয়। বিওল তাকে জানায় এই প্রতিযোগিতাটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রতিযোগিতা থেকে পাওয়া টাকা দিয়ে সে কলেজে পড়তে পারবে। এই কথা শুনে ইয়ংজু তাকে উৎসাহ দিয়ে বলে, তুমি এটা অবশ্যই পারবে। দুজন যখন বাস স্টপে পৌঁছে যায়, তখন বিওল ইয়ংজুকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ইয়ংজু কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে বিওলের দিকে তাকিয়ে থাকে, কারণ সেও ধীরে ধীরে বিওলের জন্য অনেক বেশি চিন্তা করতে শুরু করেছে। এর পরের দিন আবার স্কুলে আমরা ইউহানকে ইয়ংজুর সঙ্গে কথা বলার চেষ্টা করতে দেখি, কিন্তু ইয়ংজু আগের মতোই তাকে ইগনোর করে। ইউহান সাইকেল পার করার সময় তার কি চেইন বের করে মনে করতে থাকে ইয়ংজুর কি চেইনটি এখনো মিস্টার তাইয়নের কাছে রয়েছে। তখন সে বুঝতে পারে ইয়ংজুর কি চেইন এখনো ফেরত দেওয়া হয়নি এবং সেটা স্টাফ রুমেই আছে। তাই এটার জন্য ইউহান মিস্টার তাইয়নের সঙ্গে কথা বলতে যায়। সে বলে, ফুলের টপ ফালানোর ব্যাপারটা তো এখন মিটে গেছে, তাহলে দয়া করে আমার কি চেইনটা আমাকে ফেরত দিন, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু মিস্টার তাইয়ন বলেন, আমার এখনো তোমার উপর সন্দেহ আছে, তাই কি চেইনটা আমি তোমাকে এখনই ফেরত দেব না। ঠিক
ঠিক তখনই তাদের এই কথাগুলো বিয়লও শুনে ফেলে। পরে বিয়ল ইউহানকে একা ডেকে জিজ্ঞেস করে, তুমি আবার ফ্লাওয়ার টবের বিষয়টা কেন তুলছো? কত কষ্ট করে আমি এই ব্যাপারটা মিটিয়েছি। তখন ইউহান তাকে বলে, আমি জানি ওই সবকিছু ইয়ুংজুই করেছিল, কিন্তু মিস্টার তাইওনের কাছে ইয়ুংজুর এমন একটা কিচেইন আছে যেটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই আমি সেটা ফেরত চাইতে গিয়েছিলাম, কিন্তু মিস্টার তাইওন সেটা আমাকে ফেরত দিতে রাজি হয়নি। বিয়ল তখন ইউহানকে বলে, দেখো আমি অনেক কষ্ট করে সবকিছু ঠিক করেছি, তাই প্লিজ এখন আর ওই ব্যাপারটা নতুন করে শুরু করো না। ইউহান তখন আর কিছু বলে না। এরপর মিস্টার লি কার্পেন্ট্রি ক্লাবের সব ছাত্রছাত্রীকে জানান যে কার্পেন্ট্রি প্রতিযোগিতার প্রথম টাস্ক চলে এসেছে। প্রথম টাস্ক হলো দুজনের করে একটি গ্রুপ থাকবে, যেখানে দুজন বসতে পারে এমন একটি বেঞ্চ তৈরি করতে হবে। এটা শুনে সবাই নিজেদের পার্টনার বেছে নিতে শুরু করে। ইয়ংজু আর বিয়ল ওরা ডিসাইড করে ওরা এক গ্রুপে থাকবে। অন্যদিকে ইউহান আর জিউনও এক গ্রুপে হয়। ইউহান তখন ইয়ংজুর দিকে তাকিয়েছিল, কিন্তু জিউনের মনে হয় ইউহান আসলে বিয়লের দিকে তাকিয়ে আছে। তাই জিউন বলে, তুমি চাইলে এখনো বিয়লের কাছে যেতে পারো এবং তার গ্রুপে জয়েন হতে পারো, তাই এটা নিয়ে আফসোস করো না। কিন্তু ইউহান বলে, এমন কিছুই না, আর যাই হোক তোমার উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে, তুমি অবশ্যই জিতবে। ইউহানের কথা শুনে জিউন বেশ খুশি হয়ে যায়। এরপর সন্ধ্যায় জিউ আর ইউহান একসঙ্গে বান খাচ্ছিল। তখন জিউ ইউহানকে বলে, দেখো তুমি আর জিউন একই টিমে আছো, আমার তো সত্যি মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু তুমি আমাকে কিছুই বলছো না, অথচ আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না? ইউহান তখন বলে, এমন কিছুই না, আমি তোমাকে আর কতবার বলবো। এরপর ইউহান নিজের গ্র্যান্ডপার জন্য বান প্যাক করতে শুরু করে, কিন্তু যখন সে গ্র্যান্ডপাকে ফোন করে তখন গ্র্যান্ডপা ফোন ধরে না। এতে ইউহান অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে জিউ দেখতে পায় ইউনবি লাইভে এসেছে, তাই সে ইউনবি লাইভ দেখতে থাকে এবং কমেন্ট গুলো পড়তে থাকে। ইউনবি এক জায়গায় বসে লাইভ করছিল, কিন্তু সে আগে কিছু মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং সেই টাকা এখনো ফেরত দেয়নি। তাই লাইভের কমেন্টে অনেকেই তাদের টাকা ফেরত দেওয়ার জন্য ইউনবিকে চাপ দিতে থাকে। এতে ইউনবির মেজাজ খারাপ হয়ে যায় এবং সে শেষ পর্যন্ত লাইভ বন্ধ করে দেয়। এরপর জিউ ইউনবির সঙ্গে কথা বলতে তার কাছে আসে, কিন্তু ইউনবি তার উপর রেগে সেখান থেকে চলে যায়। এতে জিউর মন অনেক খারাপ হয়ে যায়। সে ইউনবিকে অনেক পছন্দ করত এবং তার জন্য সবসময় চিন্তা করে, কিন্তু ইউনবি জিউকে পছন্দ করে না, তাই জিউর ব্যাপারটা ইউনবি তেমন একটা গুরুত্ব দেয় না। অন্যদিকে ইউহান যখন বাড়িতে পৌঁছায় তখন সে দেখতে পায় গ্র্যান্ডপার বুকে প্রচন্ড ব্যথা করছে এবং তিনি মাটিতে শুয়ে আছেন। এটা দেখে ইউহান ভীষণ ঘাবড়ে যায়। সে দ্রুত গ্র্যান্ডপাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তার জানায় গ্র্যান্ডপার একটি ছোট ধরনের হার্ট সার্জারি করতে হবে। সার্জারি চলার সময় ইউহান হাসপাতালের বাইরে বসে অপেক্ষা করতে থাকে। এদিকে জিউন যখন তাদের বাড়িতে যায় এবং গ্র্যান্ডপার ব্যাপারে জানতে পারে তখন সেও দৌড়ে হাসপাতালে চলে আসে। ততক্ষণে গ্র্যান্ডপার সার্জারি হয়ে গেছে। জিউন ইউহানকে জিজ্ঞেস করে এখন গ্র্যান্ডপার অবস্থা কেমন। ইউহান তাকে জানায় গ্র্যান্ডপা এখন ঠিক আছে, তবে তাকে কিছুদিন অবজারভেশনে রাখতে হবে। এরপর ইউহান জিউনকে বলে, তুমি সময় মতো বাড়ি চলে যাও, অনেক রাত হয়ে গেছে। তাই জিউন সেখান থেকে বাড়ি চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে আবার হাসপাতালে ফিরে আসে। এবার সে ইউহানের জন্য কিছু কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। জিউনের এই যত্ন দেখে ইউহানের বেশ ভালো লাগে। সে জিউনকে ধন্যবাদ জানায়। তখন জিউন বলে, আমি কাল আবার গ্র্যান্ডপাকে দেখতে আসবো। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে দেখা যায় সব স্টুডেন্টরা পিটি করছিল, কিন্তু সেখানে জিউন আর যিশু ছিল না। তাই সবাই তাদের নিয়ে কথা বলতে শুরু করে। কেউ কেউ বলতে থাকে ওরা তো অসুস্থ হয় একসঙ্গে। ঠিক তখন বিয়ল দেখতে পায় মিস্টার তাইওন এক কোণে মিস্টার লির সঙ্গে কথা বলছেন। এরপর আমাদের তাদের কথোপকথন দেখানো হয়। মিস্টার তাইওন মিস্টার লিকে বলেন ওই দুই ভাই বোনকে কার্পেন্ট্রির অতিরিক্ত ক্লাস দিতে হবে। এতে মিস্টার লি অবাক হয়ে জিজ্ঞেস করে ওই দুজন স্টুডেন্ট এত স্পেশাল কেন। তখন তাকে জানানো হয় ওই দুই ভাই বোন আসলে ডিরেক্টর লিনের খুব কাছের আত্মীয়, এই কারণেই তাদের এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। মিস্টার লি স্পেশালি ওই দুজনকে অতিরিক্ত ক্লাস দিতে চায় না, কিন্তু তিনি সরাসরি নাও বলতে পারছিলেন না, তাই শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে যান। অন্যদিকে জিউ আবার ইউনবির সঙ্গে দেখা করতে যায়, কিন্তু ইউনবি এখনো জিউর উপর বিরক্ত ছিল। সে বলে তুমি আমাকে বারবার ফোন করো কেন আমাকে এত বিরক্ত করছো। তখন জিউ তাকে জিজ্ঞেস করে তুমি কত টাকা ঋণ নিয়েছো। প্রথমে ইউনবি কিছু বলতে চায় না, কিন্তু পরে সে জানায় সে আসলে অন্য ট্রেনিদের মতো ধনী নয়। এই বিষয়টা সে কাউকে জানাতে চায়নি, তাই নিজের শখ পূরণ করার জন্য সে ঋণ নিয়েছিল। জিউ তখন বলে তাহলে তোমার কাছে থাকা এসব জিনিস বিক্রি করে ঋণটা পরিশোধ করে দাও। কিন্তু ইউনবি রাজি হয় না। সে বলে আমি পার্ট টাইম জব করছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ইউনবি যে কাজগুলোর কথা জিউকে বলছিল সেগুলোর অনেকগুলোতেই বেশ ঝুঁকি ছিল, তাই শেষ পর্যন্ত জিউ বিওলের কাছে সাহায্য চাইতে যায়। এরপর আমরা দেখি স্কুল শেষ হওয়ার পর জিউন গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে যায়। তখন গ্র্যান্ডপা বলেন ইউহান তো আমার এমন ভাবে যত্ন নিচ্ছে যেন আমি ছোট একটা বাচ্চা। এই কথা শুনে জিউন হেসে বলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, তারপর তো আপনাকে আমাদের আবার কার্পেন্ট্রিও শেখাতে হবে। গ্র্যান্ডপা তখন বলে হ্যাঁ তাই তো, এজন্যই আমি তোমাদের জন্য স্টোর হাউসটা খোলা রাখবো, তোমরা দুজন সেখানে প্র্যাকটিস করতে পারবে। জিউন তখন বলে ঠিক আছে, আমি নিজেরও খেয়াল রাখবো আর ইউহানেরও খেয়াল রাখবো। অন্যদিকে বিওল
বিউল সেই একই অ্যামিউজমেন্ট পার্কে ইউনবির সঙ্গে দেখা করতে যায়, যেখানে সে সব সময় ইউনবির সঙ্গে দেখা করত। ইউনবি তখন জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? বিউল তাকে বলে, আমি জানি তুমি ঋণ নিয়েছো, কিন্তু তোমাকে বুঝতে হবে সুন্দর দেখানোর জন্য তোমার ওইসব জিনিসের কোনো প্রয়োজন নেই। তুমি এমনিতেই অনেক সুন্দর, তাই তোমাকে আলাদা করে কিছু করার দরকার নেই। ইউনবি অবাক হয়ে বলে, তোমার কি হয়েছে? তুমি তো কখনো এভাবে কথা বলো না, তাও আবার আমার জন্য। তখন বিউল জানায়, এই কথাগুলো আমাকে জিও বলতে বলেছে, আর সেই আমাকে তোমার সাহায্য করতে এখানে পাঠিয়েছে। ইউনবির তখন জিওর কথাগুলো বেশ কিউট লাগতে শুরু করে। তার মনে হয় জিহু কিভাবে তার জন্য এতটা চিন্তা করছে। তবে বিউলের কাছে পুরো ব্যাপারটাই বেশ চিজি মনে হচ্ছিল। এরপর ইউনবি জিওর সঙ্গে একটি ক্যাফেতে দেখা করে। ইউনবিকে দেখে জিও প্রথমে বেশ ভয় পেয়ে যায়, কারণ তার মনে হয় ইউনবি হয়তো আবার তার উপর রাগ ঝাড়তে এসেছে। কিন্তু ইউনবি এবার তাকে ধন্যবাদ জানায়। এরপর সে জিওর কাছে তার সব লাক্সারি জিনিস বিক্রি করে দেওয়ার ব্যাপারে সাহায্য চায়। জিও রাজি হয়ে যায়, কিন্তু সে নিজেই বুঝতে পারছিল না এতগুলো জিনিস সে কিভাবে বিক্রি করবে। এর পরের দৃশ্যে আমরা গ্র্যান্ডপাকে হাসপাতালে দেখতে পাই। তিনি ফোনে কারো সঙ্গে নিজের কাজের ব্যাপারে কথা বলছিলেন। ইউহান দূর থেকে তার এই কথাগুলো শুনে ফেলে। এরপর সে গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে, আপনি কি বাড়ির ব্যাপারে চিন্তিত? গ্র্যান্ডপা তখন বলে, আমি অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছিলাম, কিন্তু এখন হাসপাতালে এত খরচ হয়ে গেল যে আমার পুরো বাজেটটাই নষ্ট হয়ে গেছে। ইউহান তখন বলে, আপনি এত চিন্তা করবেন না, আমি অন্য একটা বাড়ি খুঁজে নেব। কিন্তু গ্র্যান্ডপা তাকে বলে, তুমি এত কিছু নিয়ে ভেবো না, শুধু নিজের পড়াশোনায় মন দাও। পরের দিন স্কুলে ক্লাস শুরু হওয়ার সময় আবার দেখা যায় সেই দুই ভাই বোন সেখানে নেই। তাই অন্য স্টুডেন্টরা তাদের নিয়ে কথা বলতে শুরু করে। কেউ কেউ বলতে থাকে ওরা নিজেদের ইচ্ছে মতো ক্লাস মিস করে। আহা, আমাদের ভাগ্যেও যদি এমন হতো। বিউল এসব কথা শুনে বুঝে যায় ওই দুই ভাই বোন কোথায় থাকতে পারে। তাই সে ওয়াশরুমে যাওয়ার অজুহাতে ক্লাস থেকে বেরিয়ে আসে। তারপর তার সন্দেহই সত্যি প্রমাণিত হয়। সে দেখতে পায় ওই দুই ভাই বোন মিস্টার লির কাছ থেকে কার্পেন্ট্রির অতিরিক্ত ক্লাস নিচ্ছে, কারণ তারা কার্পেন্ট্রির কাজ কিছুই জানতো না। কিন্তু তারা যেহেতু ডিরেক্টরের আত্মীয়, তাই তাদের আলাদাভাবে এত সুযোগ দেওয়া হচ্ছে। বিউলের কাছে বিষয়টা একদমই ভালো লাগে না। সে মিস্টার লিকে বলে, এটা যদি আবার হয় তাহলে আমি মিনিস্ট্রি অফ এডুকেশনের কাছে আপনাদের বিরুদ্ধে কমপ্লেন করব। তখন মিস্টার লি তাকে বোঝানোর চেষ্টা করে। তিনি বলেন, আমি এটা করেছি কারণ ওই দুজন কার্পেন্ট্রির কিছুই জানে না, তারা অন্য স্টুডেন্টদের লেভেলেরও নয়। এরপর তিনি বিউলকে প্রমিস করেন যে ভবিষ্যতে আর তাদের আলাদা করে অতিরিক্ত ক্লাস দেওয়া হবে না। বিউলের সঙ্গে কথা বলার পর লি মিস্টার তায়নকে জানায় যে তিনি আর ওই দুই ভাই বোনের আলাদা ক্লাস নিতে পারবে না। তখন মিস্টার তায়ন বলেন, আমি জিওনের কাছ থেকে সব শুনেছি, এখানে কি হয়েছে সেটা আমি জানি। এরপর মিস্টার তায়ন ইনডাইরেক্টলি মিস্টার লিকে চাপ দিতে শুরু করে। তিনি জানান তিনি শুনেছেন কার্পেন্ট্রি কম্পিটিশনের একজন জাজ মিস্টার লির পরিচিত, তাই তিনি চান মিস্টার লি যেন ব্যক্তিগতভাবে সেই জাজের সঙ্গে কথা বলে এমন ব্যবস্থা করে যাতে ওই দুই ভাই বোন বিনা পরিশ্রমে প্রতিযোগিতায় জিতে যায়। এভাবে মিস্টার তায়ন মিস্টার লির উপর অনেক চাপ দিতে থাকেন। এরপর আমরা দেখি স্কুল শেষ হওয়ার পর মিস্টার লি তার মেয়ের সঙ্গে দেখা করতে যান। তারপরে আমরা জানতে পারি মিস রিন আর মিস্টার লি আসলে হাজবেন্ড ওয়াইফ। এবং প্রথমে আমরা মিস্টার লির যে মেয়েকে দেখেছিলাম সেটা আসলে মিস রিনেরও মেয়ে ছিল, কিন্তু বর্তমানে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। তাই স্কুলে তারা একে অপরের সঙ্গে এমন ভাবে আচরণ করে যেন তারা একে অপরকে চেনেই না। মিস রিন মিস্টার লিকে জিজ্ঞেস করে, কার্পেন্ট্রি ক্লাব কেমন চলছে? মিস্টার লি বলেন, সব ঠিকঠাক চলছে। এরপর মিস রিন জিজ্ঞেস করেন ইয়ংজু কেমন পারফর্ম করছে। তিনি বলেন, আমি শুনেছি স্কুলে আসার আগেই সে একটা কার্পেন্ট্রি প্রতিযোগিতায় জিতে ফেলেছিল, কারণ তার বাবাও একজন কার্পেন্টার ছিলেন। মিস্টার লি তখন বলেন, হ্যাঁ সম্ভবত এ কারণেই সে এত ভালো। এদিকে পরের দিন আমরা বিউলকে ইয়ংজুর জন্য একটা উপহার কিনতে যেতে দেখি, কারণ সেদিন ছিল ইয়ংজুর জন্মদিন। তখন বিউলের বোন তাকে বলে, তোমার অন্তত উপহারটা ভালোভাবে র্যাপ করা উচিত। এরপর সে বিউলকে উপহারটা সুন্দরভাবে প্যাক করতে সাহায্য করে। আসলে ইউহানি আগের দিন বিউলকে ইয়ংজুর জন্মদিনের কথা জানিয়ে দিয়েছিল, তাই বিউলও ইয়ংজুর জন্য একজোড়া হ্যান্ড গ্লাভস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর স্কুলে ইয়ংজু আর ইউহানের দেখা হয়। ইউহান তাকে বার্থডে উইশ করে, কিন্তু ইয়ংজু তাকে বেশ ঠান্ডাভাবেই বলে, এখন যখন স্কুলে ফিরে এসেছো তখন কম্পিটিশনের দিকে মন দাও। জিউন অনেক পরিশ্রম করছে, আমি চাই না তোমার কারণে সে হেরে যাক। ইয়ংজুর কথাটা শুনে ইউহানের একটু হলেও ভালো লাগে, কারণ অ্যাটলিস্ট অনেকদিন পর একটু হলেও ইয়ংজু তার সঙ্গে কথা বলেছে। তাই সে মনে মনে ভাবে, যাই হোক ইয়ংজু অন্তত আমার সঙ্গে কথা তো বলেছে। অন্যদিকে জিউ ক্লাসে একটা লিস্ট বানিয়ে নিয়ে আসে। সেই লিস্টে কয়েকটা বাড়ির মালিকের নাম্বার ছিল, যেসব বাড়ির মালিকরা বাড়ি ভাড়া দিত। জিউ সেই লিস্টটা ইউহানের হাতে দেয়। ইউহানও তাকে ধন্যবাদ জানায় এবং সেই সব নম্বরে বাড়ি ভাড়ার জন্য মেসেজ পাঠিয়ে রাখে। এরপর থেকে পুরো সময় ইউহানের নজর নিজের মোবাইলের দিকেই ছিল, কখন কোনো বাড়ির মালিক তাকে বাড়ির ব্যাপারে রিপ্লাই দিবে। এমনকি কার্পেন্ট্রি ক্লাস চলার সময়ও তার কোনো মনোযোগ ছিল না, তার পুরো নজর ছিল ফোনের দিকে। ইউহানের এমন আচরণ দেখে জিওন বুঝতে পারছিল না হঠাৎ ইউহানের কি হয়েছে। ঠিক তখনই ইউহানের ফোনে একটা মেসেজ আসে।
মেসেজ দেখেই সে সঙ্গে সঙ্গে ফোনে কথা বলতে শুরু করে, কিন্তু ফোনে কথা বলার সময় ইউহান কাট কাটার একটা যন্ত্র টেবিলের একদম কিনারা রেখে দেয়। কিছুক্ষণ পর সেটি পড়ে গিয়ে সরাসরি জিওনের পায়ে লাগতে যাচ্ছিল। ঠিক তখনই ইয়ংজু দ্রুত এগিয়ে এসে জিওনকে সরিয়ে নেয়, আর এই যাত্রায় একটুর জন্য জিওন বেঁচে যায়। এরপর ইউহান তার ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ইয়ংজুর কাছে সরি বলতে শুরু করে, কিন্তু ইউহানের এই অসাবধানতার কারণে ইয়ংজু তাকে বেশ বকাঝকা করতে থাকে। তখন জিওন ইউহানের পক্ষ নিয়ে বলে ইউহান এখন অনেক চিন্তার মধ্যে আছে, তাই ও এই ভুলটা ইচ্ছে করে করেনি। এদিকে ইয়ংজু জিওনের জন্য এতটা চিন্তা করছে দেখে ভিওলের একটু জেলাস ফিল হচ্ছিল, কিন্তু ইউহান তখন অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল, তাই সে আর সেখানে না দাঁড়িয়ে থেকে দ্রুত চলে যায়। অন্যদিকে মিস্টার লি তার বন্ধু ইয়াং এর সঙ্গে দেখা করেন। মূলত ইয়াংই কার্পেন্ট্রি কম্পিটিশনের দায়িত্বে ছিলেন, তবে মিস্টার লির কথাবার্তা শুনে ইয়াং বুঝে যায় লি আসলে কি উদ্দেশ্যে তার সঙ্গে দেখা করতে এসেছে। এদিকে স্কুলে মিস্টার তাইয়ন ডিরেক্টর লিনের পাশে বসে তাকে বলছিলেন মিস্টার লি আমাদের হয়ে কথা বলতে সেখানে গিয়েছে, তাই এখন সবকিছু আমাদের ইচ্ছে মতো হবে। তখন ডিরেক্টর লিন তাকে বলে সবকিছু ঠিক সেভাবেই হতে হবে যেভাবে আমি চাই, এটা মনে রেখো। এর পরের দৃশ্যে আমরা দেখি রাতে জিওন ইউহানকে ফোন করে, কিন্তু ইউহান তার সঙ্গে ঠিকঠাক ভাবে কথা বলে না। ইউহানের এমন আচরণ দেখে জিওন আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে ইয়ংজু আর বিয়ল যখন একসঙ্গে বাড়ি ফিরছিল, তখন ইয়ংজু বিয়লকে বলে আমি তোমাকে বাস স্টপ পর্যন্ত নিয়ে যেতে পারবো না, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বিয়ল তখন বলে কোনো সমস্যা নেই। এরপর বিয়ল ইয়ংজুকে তার জন্মদিনের উপহারটা দেয়। উপহারটা দেখে ইয়ংজু বেশ সারপ্রাইজ হয়ে যায়। সে তখন জিজ্ঞেস করে তুমি আমার জন্মদিনের কথা জানলে কিভাবে? বিয়ল তখন বলে এই ফেক রিলেশনশিপের নাটক করছি তখন তোমার ব্যাপারে কিছু তো তথ্য জানতেই হবে। বিয়লের কথা শুনে ইয়ংজু তাকে ধন্যবাদ জানায়। এরপর সে বিয়লকে জিজ্ঞেস করে তোমার জন্মদিন কবে? বিয়ল তখন বলে আমি জানি না। বিয়লের এই কথা শুনে ইয়ংজুর একটু খারাপ লাগে, তবে সে আর কিছু না বলে আবারও বিয়লকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিওন যখন স্টোরে ছিল, তখন ইয়ংজুর বড় ভাই সেখানে কেক কিনতে আসে। সেখানেই জিওন জানতে পারে আজ ইয়ংজুর জন্মদিন, তাই জিওন কেকের সঙ্গে নিজের পক্ষ থেকে ইয়ংজুর জন্য একটা উপহার দিয়ে দেয়। এরপর বাড়িতে ফিরে ইয়ংজু প্রথম বিয়লের দেওয়া উপহারটা দেখে। বিয়ল ইয়ংজুর হাতে সেফটির জন্য ভেবেচিন্তেই এই উপহারটাই দিয়েছিল। এরপর যখন কেক কাটার সময় হয়, তখন ইয়ংজুর ভাই জিওনের উপহারটা তাকে দেয়। উপহারটা দেখে ইয়ংজু বেশ এক্সাইটেড হয়ে যায়। তখন তার পরিবারের লোকজন তাকে শরম দিতে শুরু করে। তারা মজা করে বলতে থাকে নিশ্চয়ই এই মেয়েটা মানে জিওন তোমার কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ। ইয়ংজু যখন উপহারটা খুলে দেখে, তখন বুঝতে পারে জিওন তার জন্য চকলেট পাঠিয়েছে, কিন্তু এখন জিওনকে সে কি মেসেজ করে ধন্যবাদ জানাবে সেটাই সে বুঝতে পারছিল না, কারণ জিওনের ব্যাপারে সে সব সময় একটু নার্ভাস হয়ে যায়। অন্যদিকে জিওন তখনও চিন্তায় ছিল, কারণ ইউহান এখনো তার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছিল না, তাই সে জিওকে ফোন করে সবকিছু জানতে চায়। জিও তখন তাকে জানিয়ে দেয় যে ইউহান আসলে বাড়ি খুঁজছে। এটা শুনে জিওন আর দেরি না করে ইউহান আর গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে হাসপাতালে চলে যায়। সেখানে গিয়ে জিওন দেখে গ্র্যান্ডপা ইউহানের উপর বেশ রাগ করছিলেন। তিনি ইউহানকে বলছিলেন তুমি পড়াশোনায় মন না দিয়ে এখানে সেখানে বাড়ি খুঁজে বেড়াচ্ছ কেন? কিন্তু ঠিক তখনই গ্র্যান্ডপা জিওনকে দেখতে পান, আর জিওনকে দেখার পরেই তিনি চুপ হয়ে যান, অর্থাৎ জিওনের সামনে তিনি আর ইউহানকে বকা দেন না। এরপর তারা তিনজন একসঙ্গে কিছুক্ষণ কথা বলে এবং সময় কাটায়। পরে ইউহান যখন জিওনকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল, তখন জিওন তাকে বলে জিও আমাকে সব বলে দিয়েছে। ইউহান তখন বলে তুমি আমার এই ব্যাপার নিয়ে চিন্তা করো না, তুমি এটা বুঝতে পারবে না। জিওন তখন তাকে বলে তোমার জন্য চিন্তা করার অধিকার আমার আছে, কারণ তুমি আমার বন্ধু। এরপর জিওন ইউহানকে আরো একটা কথা জানায়। সে বলে আমাদের বাড়িতে একটা রুম খালি আছে, তুমি চাইলে সেখানে এসে থাকতে পারো। জিওনের এই কথা শুনে ইউহান একদম অবাক হয়ে যায়, কারণ জিওন তাকে নিজের বাড়িতে এসে থাকার জন্য অফার করছে, আর ইউহানের কাছে এটা সত্যি অনেক বড় একটা ব্যাপার ছিল। আর এরই মধ্যে আজকের এই 6 নাম্বার পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো ডিয়ার, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই ডিয়ার একটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে এরকম আরো সুন্দর সুন্দর ড্রামা আসবে। তো ডিয়ার, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।